যে 22 টাকা বাড়ানো, এই একটা ইস্যু দিয়ে পলিটিক্যাল পার্টিগুলোকে গভর্নমেন্টের পায়ের তলার থেকে মাটি সরাই দিতে পারতো। আমি কিন্তু ডক্টর ইউনূসের উপর হতাশ না, আমি হতাশ এই বিএনপির উপর। বছরের এই মাথা সরকার চেঞ্জ হয়, সেইখানে তারা বাংলাদেশকে ইউনূস সরকারকে 5 বছর দেখতে চাই, এই দাবিটি তো আসলে আনুষ্ঠানিকভাবে কেউ বলেনি, বিশেষ করে কোনো রাজনৈতিক দল বা কোনো ফোরাম থেকে আনুষ্ঠানিকভাবে ওঠেনি, ফেসবুকে এটা ভাসছে। এটা আসলে দাবিটা কার, আপনার কি মনে হয়? শুনেন, এটা হলো পিয়ার, আপনি নিজেও তো পাবলিক রিলেশন পড়ছেন ইউনিভার্সিটিতে, যদিও আমি বুঝি, কারণ আমিও তো পড়ছি, আপনার পড়ার কথা, আমরা তো একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো পাবলিক রিলেশনের কাজটা কি রে ভাই? এটি তো কাজ। একটা পণ্য আপনি মানুষের হাতে তুলে দেওয়া পর্যন্ত পাবলিক রিলেশনের কাজ, পিয়ারের কাজ। তারপরে সেই হাতে ধরে রাখবে কিনা এটা পণ্যের গুণাগুণের উপর নির্ভর করবে। তো ওনারা পিয়ার করতেছেন এখন যে ডক্টর ইউনূসকে 5 বছর থাকতে হবে, এইটা তারপর ডক্টর ইউনূস থাকতে পারবে কি না পারবে এটা। এখন এটা প্রথম আসলে কী হবে দেখেন, হয় কি অনেক সময় এটা আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে দেখতাম, খুচরা মুচরা লোকজনে বলাইতো একটা কথা, বলে টুকা দিয়ে দেখতো রিপারকেশনটা কী হয়, মানে পাবলিকের রিয়াকশনটা কী হয় দেখতো, যদি দেখতো যে রিয়াকশন খারাপ তাহলে আর আলাপ করতো না। এটা কিন্তু বহু সব পলিটিক্যাল পার্টিগুলো করে, খুচরা নেতাদের বলে তুমি বলো, পরে আবার ধমক দেয় এটা বললা কেন, এরকম কিন্তু আমরা বহু দেখছি। তো এখানেও এই জিনিসটা প্রথমে এটা বলছে হলো গিয়া মানে পুরো উপদেষ্টা পরিষদের সবচেয়ে গুরুত্বহীন যে উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, সে যে প্রথম বলছে যে আমাদের তো ম্যান্ডেট আছে, যতদিন হাসিনা থাকার কথা ছিল ততদিন থাকার। সে তো অনেক আগে বলছে। হ্যাঁ বলছে তো ভাই, সে তখন উপদেষ্টাই ছিল, উনি তো শুরু করছে আস্তে করে একটা দিয়ে দেখলো যে বাড়ি দিয়ে কী হয়। তারপরে কয়দিন গেল, তারপরে সার্জিস বললো একটা, তার জীবনে একটা আকাঙ্ক্ষা ছিল ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী পদে 5 বছর দেখবে, এটা একটা বাড়ি দিল। এইটা বাড়ি যখন দিল তখন পাশাপাশি সময়ে ওনাদের একজন পীর আছেন, ব্রাহ্মণ পীর, প্যারিসে থাকেন, উনি থিওরি দিলেন একটা যে 5 বছর থাকতে হবে, উনি প্রধান উপদেষ্টা হবেন, তার সঙ্গে ডেপুটি প্রধান উপদেষ্টা হবেন তারেক রহমান, তারপরে এই কমিটির যারা যারা আছে তাদের মধ্যে যারা যোগ্য তারা থাকবে, এবং কীভাবে যোগ্য নির্ধারণ করবে, বোস্টন থেকে একটা টিমকে নিয়ে আসবে ভাড়া করে, তারা এসে বোস্টন থেকে এসে বাংলাদেশে তারা দেখবে কার কোনটা যোগ্য কার কোন যোগ্য না, তারপরে যারা অযোগ্য তাদেরকে ঝিটিয়ে বিদায় করবে, তারপরে বাকি বিভিন্ন দল থেকে একটাকে নিয়ে আসবে, এনে জাতীয় সরকার করবে, তারা 5 বছর থাকবে। আবার বিএনপি লোভ দেখাইলো, এতে লাভ যেটা হবে সেগুলো তারেক রহমান ডক্টর ইউনূসের সঙ্গে থাইকা শিখবে যে কিভাবে কি করতে হয়। ভাই ডক্টর ইউনূস নোবেল পাইছে, পলিটিক্সে পাইছে, পলিটিক্সে তারেক রহমানের তার কাছ থেকে শিখতে হবে না। তারেক রহমান গত এত বছর ধরে এই পলিটিক্সই করতেছে, তার কাছে তার ডক্টর ইউনূসের কাছে রাজনীতি শেখার কিছু নাই, ওটা তারেক রহমান বুঝে, সে আবার জ্ঞান দিয়ে দিল, তাহলে তারেক রহমান ভালো করতে পারবে যেহেতু সে ভালো করতেছে। আরে ডক্টর ইউনূস এখন যে ভালো করতেছে এইটার কারণ হলো একটাই, যে বাংলাদেশের অবস্থিত মানে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো এইগুলো তাদের বিরোধিতা করতেছে না। যদি বিরোধিতা করতো, এক তেলের দাম নিয়ে তো এই গভর্নমেন্ট নড়বড় হয়ে যেত। 2 মাসে গত 4 মাসের মধ্যে ডিসেম্বরে একবার তেলের দাম বাড়াইছে 7 টাকা, 8 টাকা, 8 টাকা, ডিসেম্বরে বাড়াইছে 8 টাকা, এইবারে বাড়লো 14 টাকা, মানে 4 মাসের ব্যবধানে 2 দফায় প্রতি কেজি প্রতি লিটারে এই যে 22 টাকা বাড়ানো, এই একটা ইস্যু দিয়ে পলিটিক্যাল পার্টিগুলোকে গভর্নমেন্টের পায়ের তলার থেকে মাটি সরাই দিতে পারতো। কেউ কিছু বলে না, সবাই তাকে ভালোবাসে, নিঃশর্ত ভালোবাসা দিছে। তো নিঃশর্ত ভালোবাসাতে মাঝে মাঝে ক্ষতিকর হয়, এখনও যদি এই পলিটিক্যাল পার্টিগুলো না বুঝে তাহলে তো কিছু করার নাই। তাদের কি বিরাট মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে এটা তারা জানে, বাট আমরা হতাশ। আমরা আমাদের শুনেন, আমরা যারা সাধারণ মানুষ আমাদের তো কোনো ভয়েস নাই। আমরা কি করি, আমরা একটা পলিটিক্যাল পার্টির দিকে তাকায় থাকি যে আমার হইয়া এই পার্টিটা এই কথা বলবে, এখন পার্টিরা কী মনে করে চুপ করে থাকে এটা তারা বুঝে, এটা আমি বলতে পারবো না। কিন্তু আমি হতাশ হই, আমি কিন্তু ডক্টর ইউনূসের উপর হতাশ না, আমি হতাশ এই বিএনপির উপর, কিছু কয় না কে, এত ধৈর্য কেন, আচ্ছা ঠিক আছে। বিএনপি নেত্রী তো বলছে, আমরা শুনলাম। আমরা অন্য একটা প্রসঙ্গে আসি। আমরা তো দীর্ঘদিন ভারতের সাথে ঘর সংসার করার মতো আর কি, শেখ হাসিনা তো ভারতের সাথে যে সম্পর্ক আমরা না সেটা আমি বলছি না, তারাই পররাষ্ট্রমন্ত্রী বলছে। যাক, আমাদের সাথে ভারতের একটা মানে গত সরকার 15 বছর ধরে এক ধরনের ভালো সম্পর্ক, তারা বলে যে বন্ধু বা আরো
প্রত্যেক বছরই সম্পর্কের উচ্চতায় গিয়েছে নাকি ভারতের সাথে। তো এখন তো সম্পর্কে একটু টানাপোড়েন আছে, কিন্তু পাকিস্তানের সাথে আবার সম্পর্ক নতুন করে হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? বিশেষ করে পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছে আজকে, সেখানে বাংলাদেশ থেকে 1971 সালের বিষয়ে ক্ষমা চাওয়ার বিষয় তুলেছে এবং তাদের খাতে যে যে পাওনা আছে টাকা, সেটা প্রসঙ্গ তুলেছে। আপনি এটাকে কি করে কেমন দেখেন? পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে এইগুলো বড় বাধা কিনা? দেখেন, আমি এটুকু মনে করি বাংলাদেশ একটা ইন্ডিভিজুয়াল দেশ। 50-55 বছর আগে যা হয়েছিল সেটার জন্য ক্ষমা চাইলে খুবই ভালো। কিন্তু বাংলাদেশের আমাদের দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বলে গিয়েছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। আমরা সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, এই নীতিতে আমরা বিশ্বাস করতে চাই। ভারতের সাথে চরম বৈরিতা, আবার পাকিস্তানের সাথে চরম বন্ধুত্ব, এটাও আমরা যেমন চাই না, ঠিক তেমনি আমরা অন্য কারো সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে আরেক দেশের চরম রুষানলেও পড়তে চাই না। আমরা ছোট্ট একটা দেশ, জনসংখ্যা অনেক বেশি, এখানে আমাদের দিন আনি দিন খাই, বিদেশি আমাদের প্রবাসীরা আমাদেরকে টাকা পাঠায় এবং গার্মেন্টসের টাকা, এই দুইটা টাকাই আমাদের মেন টাকা। সেটার উপর আমরা চিন্তা করে আমরা চলবো, আমরা গরিবের সুন্দরী কন্যার মতো। আমাকে অনেক হিসাব করে কৌশল করে আমার প্রত্যেকটা পা ফেলা উচিত আমি মনে করি। এইখানে আমি যে ভারতের সঙ্গে আমার বৈরিতা আছে, ভারত আমার সাথে করেছে, আমি করি নাই। সেইখানে আমি কিন্তু সমস্ত মানে ভিতরে আবেগ বাদ দিয়ে আমি কথা বলছি, বিবেক নিয়ে। সেটা হলো ভারত আমার তিন পাশের আপনার প্রতিবেশী রাষ্ট্র। আমি যতভাবেই তাকে ফেলে দেই না কেন, ডক্টর ইউনূস ফেলে দিতে পারে নাই, চেষ্টা করেছে অনেকবার দেখা করেও কোনো কাজে লাগে নাই। মুখ দিয়ে যতই আমরা আস্ফালন করি, আপনার মৎস্যমন্ত্রী, মৎস্য উপদেষ্টা বলেছে আমরা খেয়ে থাকলে আপনার ইন্ডিয়া ইলিশ পাবে, নইলে পাবে না। কিন্তু কি দেখা গেছে, বিগত সরকারের স্বৈরাচারের চেয়েও বেশি ইলিশ পাঠানো হয়েছে। আমাদের সন্তানরা কিন্তু এখনো বলে জাতীয় মাছের নাম কি, পাঙ্গাস। তার মানে আমাদের কাছে ইলিশ কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে। সো ওই কেউ সামনে একরকম কথা বলবে, পিছনে আরেক রকম কাজ করবে, আমি ওরকম কথা বলছি না। এখনো এই মুহূর্তে যত আপনার উপদেষ্টা আছে তার ম্যাক্সিমাম উপদেষ্টা ইন্ডিয়া ঘেঁষা, তারা কথা বলে একরকম, কাজ করে আরেক রকম। এইভাবে করলে হবে না। আমরা যেটুকু চাই আমাদের প্রতিবেশী হিসেবে তাদের সঙ্গে যতটুকু সম্পর্ক থাকা দরকার ঠিক ততটুকুই আমরা সম্পর্ক। ভারত কখনো চাইবে না যে বাংলাদেশের সম্পর্ক পাকিস্তানের সাথে হোক। আমি এটাই বললাম যে পাকিস্তানের সাথে অতি বন্ধুত্বেরও তো আমার দরকার নাই। যেটুকু পাকিস্তান নিজেই তো চলতে পারে না, নিজেই একটা ভঙ্গুর দেশ, প্রত্যেক বছরে বছরে দুইবার করে তার সমস্যায় হয়। একটা ইমরান খান টিকতে পারলো না। আপনার সেই দেশে আপনার যাদের বছরে এই মাথা ও মাথা সরকার চেঞ্জ হয়, সেইখানে তারা বাংলাদেশকে কি শিখাবে? তো আমার কথা হলো যে আমার পাকিস্তানও দরকার, ভারতও দরকার। যদি আমি পররাষ্ট্র নীতি নিয়ে চিন্তা করি, আমার বেশি খাতিরের কারোর সঙ্গে দরকার নাই যে ভারতের আগে যে শিল্পী গান গাইতো ওই জায়গায় পাকিস্তানের শিল্পী এসে গান গাবে। আমি দুইটার কোনোটাই নিব না। আমি 3 নাম্বার কোনো দেশ থেকে আমি শিল্পী এনে গান গাওয়াবো। আর নইলে আমি আমার নিজের শিল্পীকে প্রশিক্ষণ দিয়ে, আমরা পেঁয়াজ ছাড়া এখন চলতে পারছি না, আমরা ইন্ডিয়ান কাপড় ছাড়া চলতে পারছি না, আমরা ইন্ডিয়ার ডাক্তার ছাড়া আমরা চলতে পারছি না, ঠিক ওরকমই আমার পাকিস্তান থেকে আনতে হবে। কে বলেছে? আমার জন্য মুক্ত বাজার, সমস্ত পৃথিবী আমার কাছে উন্মুক্ত। আমার কেন একজনকে আমি ধাক্কা দিয়ে আরেকজনকে বিশেষ খাতির করতে হবে? আমি এই নীতিতে বিশ্বাস করি না। আমি মনে করি সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না, এবং বাকিটুকু আমার নিজস্ব কৌশল দিয়ে চলতে হবে। এবং নিজস্ব কৌশলের মধ্যে 2 কলম ইংরেজি জানলেই যে পররাষ্ট্রনীতি খুব ভালো জানবে তা কিন্তু না। পররাষ্ট্রনীতি একটা সাবজেক্ট, সেই সাবজেক্টে যারা সবচেয়ে ভালো তাদের দিয়ে আমি, ইউনূস সরকার তো অনেক চমক দেখাচ্ছে, এটা তারা দেখাক। ওই পররাষ্ট্র নিয়ে যারা পড়ালেখা করছে, অনেক দিন গবেষণা করছে, তাদের দিয়ে এইসব করুক। ওই যেটা মাসুদ ভাই বললেন যে কোনোদিন একটা সংবিধানের পর্যন্ত লেখে নাই, তার সাবজেক্টের মধ্যে সে ওই কাজটা করে নাই, অথচ সে সংবিধান প্রণেতা। আমরা ওই ধরনের কাজ করতে চাই না। আমরা করতে চাই যারা সত্যিকার অর্থে যেটার জন্য যে যোগ্য তাকেই সেই জায়গাটায় আনার জন্য। যে ভারতের পাকিস্তানের সাথে সম্পর্ক যে এখন এটা দেখা যাচ্ছে এবং পররাষ্ট্র সচিব পর্যায়ে হয়েছে এবং এরপরে ভারতের ডেপুটি প্রাইম মিনিস্টার আসবে বাংলাদেশে, মানে সম্পর্কের একটা দেখা যাচ্ছে যে এই নতুন বাস্তবতায় আপনি এটাকে কিভাবে দেখবেন? দেখেন, একটা কথা হলো কি,
আমাদের যে ভৌগোলিক অবস্থাটা একবার আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের চারদিকেই বলতে মোটামুটি কিন্তু একদিকে সমুদ্র আর মোটামুটি ছোট্ট একটু জায়গায় মিয়ানমার আছে, আর বাকি দিক থেকে আপনার ইন্ডিয়াই তো আছে। তা আমি যার সঙ্গে সম্পর্ক করি না, ইন্ডিয়াকে পার হয়ে যে আমাকে সম্পর্কটা করতে হবে। এবং সেই সম্পর্কটা আমরা কখন করি? এই যে বলেন একটা জিনিস যে শত্রু হলো বন্ধু, এই চাণক্য নীতি যদি আপনি ফলো করেন যে শত্রু আমার বন্ধু, তো এই চাণক্য নীতি খুবই কার্যকর কখন জানেন? যুদ্ধের সময়, স্বাভাবিক শান্ত পরিবেশে না। এখন ভারতের শত্রু পাকিস্তান, ভারতের শত্রু চীন, তো আমরা চীনের সঙ্গে সম্পর্ক করে আসছি। ভারতের সঙ্গে বসছিলাম, বসার 2 দিন পরে দেখলাম যে আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল হয়ে গেছে। এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হয়েছে, ট্রান্সশিপমেন্ট বাতিল হয়ে গেছে। তো আমাদের লোকজনরা বলে, আমাদের যারা নাকি নেতৃবৃন্দ পর্যায়ে আছেন, বিরাটকে বিরাট বিশেষজ্ঞ জ্ঞানী চেয়ারম্যান, উনি বললেন এতে নাকি আমাদের কোনো ক্ষতি হবে না। পরে আবার কালকে দেখলাম যে ক্ষতির পরিমাণ নাকি 2000 কোটি টাকা। তো 2000 কোটি টাকা ওনার কাছে টাকাই মনে হয় নাই, হতেই পারে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু সৌহার্দ্যপূর্ণ মিটিংয়ের ফল তো দেখছি। এখন আমরা আবার যাচ্ছি গিয়া ভারতের যে মানে শয়নের স্বপ্নে, ভারত যারা মনে করেন গালি দেয় যে তোরা পাকিস্তান পাঠাই দেবো, যারা গালি দেয় তারা পাকিস্তান পাঠাই দেবো, এরকম যাদের সঙ্গে সম্পর্ক, তাদের সঙ্গে আমরা দহরম মহরম করার চেষ্টা করি। সম্পর্ক আমি কারোর সঙ্গে খারাপ করতে বলি না, বাট বিষয়টা হলো কি, এগুলি করে আমি যদি লাভ হয় ভালো, যদি চীনের সঙ্গে দহরম মহরম করে, পাকিস্তানের সঙ্গে দহরম মহরম করে আমরা যদি ইন্ডিয়াকে আমার বাগে রাখতে পারি, খুব ভালো, আমি এত অস্বীকার করবো না, আমার তো কোনো সমস্যা নাই। কার কী হলে কী অসুবিধা, আমারটা ঠিক থাকলেই হয়। যদি আমাদের সেরকম সামর্থ্য থাকে অতি উত্তম, যদি সামর্থ্য না থাকে তাহলে উত্তম নয়। কিন্তু আমার যেটা বেসিক কথা সেটাই আমি বলি আপনাকে। বেসিক কথা হলো কি, এই সরকার তবে বেশি দিন থাকবে না। ধরেন সরকার যেভাবে থাকতে চায় সেটাও যদি ধরি, তাও তো 1 বছর, আগামী ধরেন জুনের আগে সেই নির্বাচনকে দিয়ে চলে যাবে। তাহলে আমি এই সরকারকে রিকোয়েস্ট, এই জন্য বলা হয়ে থাকে যে তত্ত্বাবধায়ক সরকারের মূল ফরম্যাটটা কি, তারা বড় ধরনের কোনো কাজ করবে না, কেবল দৈনন্দিন কাজগুলি করবে। আমারও বক্তব্য যে এমন কিছু বড় কাম করেন না, আকাম করেন না, কাম করতে যে আকাম করেন না যার নাকি দায় পরবর্তী গভর্নমেন্টের উপর চাপে। মনে করেন আপনারা আওলা বাজায় থুয়ে গেলেন যে তো আমরা যাই, তারপর তো দেখি তোরা কেমন করে চালাস, এটা ঠিক হবে না। এটা কি পররাষ্ট্রনীতি কি অন্য কোনো নীতি, অর্থনৈতিক কোনো সিদ্ধান্ত, এগুলি করতে গেলে সাবধানে করা উচিত। কারণ আমি মনে করি যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বড় ধরনের কোনো সিদ্ধান্ত এই সরকারের না যাওয়া উচিত। কারণ আপনি যেভাবে যাচ্ছেন, এটা তো পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট যদি আসে তাকে আবার চেঞ্জ করতে হয়, তখন আবার কিন্তু একটা আওলা বাজে। দরকারটা কী, আপনি দৈনন্দিন কাজগুলি করেন না, ইলেকশনে করেন, ইলেকশনের কোনো খবর নাই, সে মানে ডিঙ্গে যে পাকিস্তানের সঙ্গে সই করবে, যে দেশ